গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা লেকশন। জায়গাটি আবার বেশ ভালো করে সাজানো হয়েছে। একটি মাঝারি সাইজের শামিয়ানা, খুঁটিগুলো দেবদারু পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রঙিন কাপড়ের ঝালর, রঙিন কাগজের শেকল, পতাকা। একটি বেশ বড় টেবিল গেরুয়া রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দুদিকে দুটো ফুলদানি, পাশেই পেতলের স্ট্যান্ডে ধূপকাঠির গুচ্ছ। সমস্ত জায়গাটি ধূপের গন্ধে বেশ একটি সাত্ত্বিকভাবে পূর্ণ হয়ে উঠেছে। এদিকে বিজলিবাতি, বসার জন্যে চেয়ার, যাতে অবাঞ্ছিতদের ভিড় না হয় তার জন্যে সমস্ত জায়গাটা কানাত দিয়ে ঘেরা। ব্যবস্থাটা সেবারের চেয়ে যথাসাধ্য আরও ভালোই করা হয়েছে। তার কারণ মহারাজা সেবারে এসে বেশ বড় গোছের একটি ভক্তমণ্ডলী তৈরি করে যান। তার মধ্যে অনেকেই পরে তার শিষ্যত্বও গ্রহণ করেছেন। সেবারের আকর্ষণ ছিল শুধু তার নাম ডাক, এবার তার উপর রয়েছে পরিচয়ের বিশ্বাস। ব্যবস্থাও যেমন ভালো, সমাবেশও তেমনি বিশিষ্ট। এবার শহরের অনেক ভালো ভালো লোকই এসেছেন। চেয়ারগুলি প্রায় সবই ভরে গেছে। যে সংঘের পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে তার সম্পাদক উঠে মহারাজের পরিচয়টা দিয়ে দিলেন। আজ 2 বছর পরে তাঁকে আবার বহু কষ্টে পাওয়া গেছে। কর্মযোগী পুরুষ, তার বাণী ধারণ ও প্রচার করবার জন্যে বারাণসীতে যে আশ্রম গড়ে তুলেছেন তাই নিয়েই ব্যস্ত থাকেন। সবার আকুল আহ্বান আর অগ্রাহ্য করতে না পেরে মাত্র একটি দিনের জন্যে আবার এসেছেন প্রত্যক্ষভাবে আবার তার উপদেশ দিয়ে যেতে। এবার তার বক্তব্য হবে মানব জীবনের সঙ্গে সত্যের সম্বন্ধ। মহারাজ উঠলেন। প্রকৃতই সাধু পুরুষ, শরীর থেকে যেন সত্যেরই জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। গোড়া থেকেই সভামণ্ডপ তার প্রভাবে যেন গমগম করে উঠল। শ্রোতারা সব ভাবস্তব্ধ। মহারাজ তাঁর ভাষণ আরম্ভ করলেন। সত্যই ব্রহ্ম, ব্রহ্মই একমাত্র সত্য। নদীর প্রবাহ যেমন সমুদ্রের দিকে, জীবাত্মার প্রবাহ তেমনি এই সার সত্য ব্রহ্মের দিকে। কিন্তু এই প্রবাহের গতি ঋজু নয়। যা অলীক, যা অসত্য, তা ক্রমাগত বাধাস্বরূপ হয়ে এই গতিকে করেছে ব্যাহত। স্রোত হয়ে উঠছে জটিল, পথ দীর্ঘীকৃত। ফলে পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে বিলয়, যা নাকি জীবনের মূল উদ্দেশ্য, তা হয়ে পড়েছে বিলম্বিত। জীবের আত্মোপলব্ধির পথে প্রধান অন্তরায় এই যে মিথ্যা, একে চেনবার জন্যে দৃষ্টিকে একেবারে করে ফেলতে হবে মুক্ত, মোহমুক্ত, দ্বিধামুক্ত। এই যে মোহ, এই যে দ্বিধা, এর মূল আমাদের ক্ষুদ্র স্বার্থে। এই স্বার্থের প্রকৃত রূপ চেনা চাই, বোঝা চাই। তা না হলে একে অতিক্রম করা তো সম্ভব নয়। কিন্তু এর জন্যে অন্তর্দৃষ্টি বা দিব্যদৃষ্টির প্রয়োজন। তা পাওয়া যায় কি করে? জীবনের প্রতি মুহূর্তেই তো এই স্বার্থের দ্বারা গঠিত, যা আমাদের নিত্য সহচর, নিত্য আচ্ছন্ন করে রেখেছে, যা তাকে আমরা আলাদা করে উপলব্ধি করতে পারি না। যেমন ধরাপৃষ্ঠের জীব আমরা আকাশমণ্ডলকে পারি না উপলব্ধি করতে, জলের জীব পারে না তার জলাবরণকে। তবুও চিনতেই হবে এই স্বার্থজ মোহকে। চেনবার জন্যে দৃষ্টিকে করে আনতেই হবে স্বচ্ছ, নইলে জীবের গতি নেই। এই দিব্য দৃষ্টির জন্যে চাই তপস্যা। তপস্যার আলোকেই এই মিথ্যাকে আমরা চিনে নিতে পারি। তপস্যার অগ্নিতেই একে করতে পারি দগ্ধ। আমাদের আর্য ঋষিরা এই সত্যের স্বরূপ পেরেছিলেন চিনতে। তাই কর্মে, বাক্যে, চিন্তায়, জীবনের প্রতি ক্ষেত্রেই এই সত্যকে দিয়ে গেছেন সর্বোচ্চ আসন। তারা যে একে কত উচ্চ আসন দিয়ে গেছেন তা এই থেকেই স্পষ্ট বোঝা যাবে যে আমাদের পূর্বজদের মধ্যে যিনি সবচেয়ে সত্যনিষ্ঠ পুরুষ, মহারাজ যুধিষ্ঠির, মিথ্যার অতি সামান্য ইঙ্গিত ও উচ্চারণের জন্যে
তাকেও নরক দর্শন করতে হয়েছিল। সত্যের এর চেয়ে বড় আদর্শ আর কোথাও সৃষ্টি হয়নি। আমরা যখন সেই বিরাট আদর্শের উত্তরাধিকারী, তখন মিথ্যা যতই দুর্নিরীক্ষ হোক, সত্য যতই হোক দুর্লভ, আমরা আমাদের তপস্যায় জয়ী হবই। শাস্ত্র থেকে নানা রকম উদ্ধৃতি দিয়ে, উদাহরণ দিয়ে প্রায় 2 ঘণ্টা পর মহারাজ আসন গ্রহণ করলেন। অভিভূত সভামণ্ডপ একটু নিস্তব্ধ হয়ে রইল। সংঘের তরফ থেকে ধন্যবাদাদি দেওয়ার পর সভা ভঙ্গ হল। উদ্যোগীরাই আশ্রমের জন্যে অর্থ সংগ্রহের ব্যবস্থাও করেছিলেন। একটি বড় পিতলের পরাত টাকা আর নোটে প্রায় ভরে গেল, কিছু প্রতিশ্রুতিপত্রও। সভা ভঙ্গ হল। আমাদের শেঠজিও এসেছেন। প্রকৃতই সাত্ত্বিক পুরুষ একজন। কেননা ওরা যখন ত্যাগ করেন তখন সম্পূর্ণ মুক্ত হয়েই ত্যাগ করার ক্ষমতা রাখেন। চক্ষুর অন্তরালেই যথাসম্ভব রাখেন নিজেকে। কখন এসে নিঃসাড়ে পেছনের একটি চেয়ারে বসে তদ্গত হয়ে শুনছিলেন। সভা ভঙ্গ হলে একটি নিভৃত স্থান দেখে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। সভামণ্ডপ আস্তে আস্তে খালি হয়ে এলো। ভক্তের দল টেবিলের কাছে গিয়ে কিছুক্ষণ ঘিরে রইল। তারাও চলে গেলে রইলেন উদ্যোক্তাদের জন কয়েক। টাকার নোটগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। মহারাজ নিজের আসনে রয়েছেন বসে। একটু আধটু এদিক ওদিক আলোচনা হচ্ছে। এদিক থেকেই স্টেশনে গিয়ে উঠবেন। নিতান্ত জড়সড় হয়ে শেঠজি এসে পাঁশটিতে দাঁড়ালেন। তারপর অসীম বিনয়ের সঙ্গে 10টি মোহর থালার একপাশে রেখে দিয়ে বললেন, আশ্রমের জন্যে গরিবের থোড়া ভেট মহারাজ, নিয়ে কৃতার্থ করুন। দানটা তো বিশিষ্টই, দাতার মধ্যেও একটি বৈশিষ্ট্য রয়েছে বেশ। মহারাজ একটু চেয়ে রইলেন মুখের দিকে। তারপর তার মনে পড়ে গেল। প্রসন্ন একটু হাসির সঙ্গে বললেন, আপনাকে তো চিনি শেঠজি, সেবারও আশ্রম আপনার অযাচিত দান পেয়ে বিস্তর উপকৃত হয়েছিল। আপনি সত্যি মহানুভব। শেঠজি লজ্জিত হয়ে পড়লেন। ঘাড়টা একটু নামিয়ে জোড় হস্তে বললেন, কিছু নয় মহারাজ, আমি এক দোকড়া ভি আদমি নই। আমি কি করতে পারে? আসে, পিছনে আপন জঘাটিতে বসে বসে শোনে, আবার দণ্ডবত করে আপন ঝুপড়িতে চলে যায়। মহারাজের মুখের কথা 1-1 অক্ষর লাখ টাকা। আমি তার কি দাম দিতে পারে? সম্পাদক টাকার নোটগুলো গুছিয়ে তুলতে তুলতে বললেন, তাই বা কটা লোকে বলে বলুন? মহারাজের কথার মূল্য বোঝা, স্বীকার করা, সেও তো মহানুভবেরই লক্ষণ। বিনয় আরও নুয়ে পড়লেন শেঠজি। বললেন, কিছু না বাবুজি, মহানুভবটাও সব কিছু না। মহারাজের উপদেশ শুনে নফা উঠায়, ব্যাস। যেত নফা উঠায় তার হিসাবে কি দিতে পারে? মহারাজা বললেন, লাভ যে ওঠান এইটাই আমার পক্ষে যথেষ্ট শেঠজি। এই যে আশ্রম তৈরির ব্যাপার, এ তো বাইরের। একজন মানুষের মনও যদি তৈরি করতে পারি, তার চেয়ে বড় সার্থকতা আমার কি আছে বলুন? বড় আনন্দ হলো শুনে। আমার বক্তব্য শুনে আপনি যদি অল্প কিছু লাভবান হয়ে থাকেন। অল্প নয় মহারাজ, পুরা নফা উঠিয়েছে। অগলে বার যে আপনি ভাষণ দিলেন অহিংসা নিয়ে, তার 1-1 অক্ষর আমার মনে আছে মহারাজ, আর পুরা নফা উঠিয়েছে। বড় আনন্দ হলো শুনে শেঠজি। পুরা নফা উঠিয়েছে মহারাজ। ইয়াদ থাকতে পারে, শুধু খটমলদের হিংসা করবার হুকুম চেয়ে নিয়েছিলে মহারাজের কাছে, যারে আপনারা ছারপোকা বলেন। তা হয়রান হয়ে ও হিংসাবি ছেড়ে দিয়েছে, বলে, যা শালা, কত খুন চুষবি চুষেলে, আমি পরোয়া করে না। এবার আবার মহারাজের মুখে সত্যভাষণের উপদেশ শুনল, নজর খুলে গেল। সত্যি খুব আনন্দ হলো আপনার কথা শুনে শেঠজি। সংসার বড় ভয়ানক জায়গা, কত প্রলোভন চারদিকে, তার মধ্যে সত্যে অটল থেকে জীবিকা নির্বাহ করা সে যে কি কঠিন।
সে আমি বিলকুল অটল থাকব মহারাজ, শপথ করিয়ে নিন। লেকিন অতিমাত্র কুণ্ঠিত হয়ে শেঠজি চুপ করে গিয়ে মাথা নত করলেন। একটু চুপচাপ হয়ে গেল। ওদিকে টাকা নোট গোনাগাথা হয়ে গেছে। এবার মহারাজকে নিয়ে মোটরে গিয়ে ওঠা। কিন্তু শেঠজির হঠাৎ ভাবান্তরে সবাইকে একটু থমকে দাঁড়াতে হলো। কিছুই বলেন না দেখে সম্পাদক বললেন, লেকিন বলে থেমে গেলেন শেঠজি, কিছু বলবেন কি মহারাজকে? আমাদের এখান থেকেই গিয়ে গাড়ি ধরতে হবে। শেঠজি ফতুয়ার পকেট থেকে আরও 2টি মোহর বের করে শূন্য থালাটায় রাখলেন। মহারাজের দিকেই চেয়ে করজোড়ে নিবেদন করলেন, আমি অটল থাকবে, জানে হনুমানজি। মহারাজের উপদেশ আচ্ছারে আচ্ছারে পালন করবে। দেখুন, খটমল হিংসা করা ভি ছেড়ে দিয়েছে। বলল, খা শালা, কত লেহু খাবি। আমি মহারাজের উপদেশ থেকে আলাগ হব না। সত্যভি ওই রকম পালন করব। লেকিন যাবার আগে শুধু একটু ইজাজত দিয়ে যান। বলুন। একটু বিস্মিতই হয়ে গেছেন। ইলেকশন এসে গেল, ভোটাভুটি, মিউনিসিপ্যালিটির কমিশনার হবার জন্যে ভোট মেঙে বেড়াচ্ছে। যে হবার হোক, ইতে আমার কি আছে মহারাজ? কেউ রাজাও করে দেবে না, কেউ বাদশাও করে দেবে না। লেকিন বিলকুল চেন নেই, জান হয়রান করে দিয়েছে। সকাল দুপুর সন্ধ্যা রাত যখন দেখুন একজন না একজন হাজির। সবই কেমন, একজন তো ডাকদার, উস পর আমার বাড়ির ডাকদার। উই গেল তো উকিল সাহেব এসে হাজির। হরিহর বোস বাবু, আমাদের বংশীরাম গোকুলচন্দ্র ফার্মের উকিল। হাতে একটু ভারী কেসও রয়েছে। বাতচিত হচ্ছে, দূর থেকে দেখে জমিদার হীরাবাবু তার গাড়ি ঘুরিয়ে চলে গেল। আবার সুবিস্তা বুঝে আসবে। জমিদার, ওরই মকানে বংশীরাম গোকুলচন্দ্রের গুদাম। এবার খেয়াল করুন মহারাজ, সচ বাতটুকু কেমন করে কাকে বলি। এই সব গেল তো রাত্রিবেলা আমার সমধি এসে হাজির। আমার লড়কির শ্বশুর, ও ভি ভোটের জন্য নাম দাখিল করেছে। ওর সঙ্গে সমধিন ভি। সচ পুছেন তো সমধির সঙ্গে আমার বিলকুল ভালোবাসা নেই মহারাজ। শাদিতে লেনদেন নিয়ে অনমন চলেছে দুতরফে। লেকিন সচ বাত কি করে বলি বলুন? না কুছ লেনা না কুছ দেনা, মুফতের জান হয়রানি। এর ওপর যদি একজনকে হাঁ বলে বাকিয়ে 3 জনকে না বলি তো গায়ের মাংস ছিঁড়িয়ে খাবে। আর কাকে হাঁ কাকে না বলি বলুন? এক ডাক্তার, এক উকিল, এক জমিদার, এক সমধি, ওর সাথে সমধিন ভি আছে। এর জন্য মহারাজের হুকুম নিয়ে রাখছি, ইলেকশনের কটা দিন দুখানি মিথ্যা কথা বলতে দিন। সির্ফ দুখানি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ছেড়ে কাকে ভোট দেব, লেকিন গোপন রাখবেন কথাটা। বেশ, সির্ফ এই দুখানি। আর এর জন্যে যদি নরক দর্শন হয় তো যেন ওদেরই হয় মহারাজ। গরিব হাজারিমল শেঠ কি করিয়াছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা লেকশন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।